নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতেই আলোচনা হবে সিকিমের ভয়াবহ বিপর্যয়কে কেন্দ্র করে। আমরা প্রত্যেকেই জানি যে গত সোমবার 48 ঘন্টা হয়ে গেল যেখানে সিকিমে দুপুর আনুমানিক 1টা থেকে 1:30 নাগাদ ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়। নির্মীয়মান টানেল যেখানে নামচি জেলার সাওয়ারদুং মামরিং টানেল দুর্ঘটনাটি ঘটে, মিথেন গ্যাস লিক করে আচমকা এবং ভয়াবহ বিপর্যয় নেমে আসে। একের পর এক শ্রমিক যারা ভেতরে ছিলেন, কাজ করছিলেন, রীতিমতো দম বন্ধ করা অবস্থা হয়ে পড়ে। এবং এখনো পর্যন্ত যে খবর, এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তাতে করে 20 জনের মৃত্যু হয়েছে, 13 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 7 জনের দেহ ভেতরেই আটকে রয়েছে বলে খবর আজ কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু এখানে প্রশ্ন উঠে আসছে একাধিক, এত বড় বিপর্যয় যেখানে এনএইচপিসির নির্মীয়মান যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বা চলছে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে, আর বারবার ঘটে যাচ্ছে একের পর এক বিপর্যয়, একের পর এক ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি, সামনে আসছে। কেন হচ্ছে বারবার, কেন এই বিপর্যয়ের ছবি বারবার সামনে আসছে, সে নিয়ে থাকবে আজকের আমাদের এই আলোচনা সাফ কথা। এবং আজকের সাফ কথাতে থাকবেন চারজন অতিথি বিভিন্ন প্রান্ত থেকে। আমি একটু বলে রাখবো শুরুতেই, আমাদের সাথে জুড়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই এনএইচপিসির থেকে অবসরপ্রাপ্ত প্রধান ভূতত্ত্ববিদ বিডি পাটনি জুড়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই, এটা ইতিমধ্যে এসে গেছেন। আমার সাথে এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে থাকছেন সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী। আমি ইন্দ্রজিৎ বাবুকে স্বাগত জানাবো। আমার সাথে জুড়ে যাবেন, ইতিমধ্যেই জুড়ে গেছেন ডক্টর মাফ করবেন প্রফুল রাও, অবসরপ্রাপ্ত বায়ুসেনার থেকে এবং বর্তমানে সভাপতি সেভ দ্য হিলস কালিম্পং থেকে ইতিমধ্যেই জুড়ে গেছেন। এবং সঙ্গে রয়েছেন চন্দন রায়, সম্পাদক ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। আমি চন্দন বাবুকেও জানাবো স্বাগত। আলোচনা শুরু করব, আমার সাথে 4 অতিথি এই মুহূর্তে জুড়ে গেছেন। আমি একটু শুরুটাই করব পাটনি স্যার, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। আমি একটু এই মুহূর্তে আমার সাথে যেহেতু রয়েছেন ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী, আমি ইন্দ্রজিৎ বাবুকে দিয়ে শুরু করব। ইন্দ্রজিৎ বাবু, এই যে এত বড় একটা দুর্ঘটনা, গ্যাস লিক করলো এবং তারপরেই ঘটে গেল মুহূর্তের মধ্যে একটা বিপর্যয়, কোথাও গিয়ে কি আগে থেকে কোনো রকম ভাবে জানা ছিল না যারা কাজ করছিলেন যেখানে মিথেন গ্যাস মজুত রয়েছে, এবং এত বড় একটা ট্র্যাজেডি, আগে থেকে কি কোনো সতর্কবার্তা ছিল না? কি মনে হয় আপনার? দেখুন, আমার মনে হয় যে সতর্কবার্তার থেকেও বড় কথা হচ্ছে যে পরিকল্পনা। যখন টানেলটি তৈরি করা হয়েছিল তার আগে পূর্ব পরিকল্পিতভাবে অবশ্যই সেখানকার ভূতত্ত্ব পরীক্ষা বা সেখানকার ভূতাত্ত্বিক গঠন পরীক্ষা সেটা অবশ্যই হয়েছিল বলে তো আমার মনে হয়। এবং শুধুমাত্র ভূতাত্ত্বিক গঠন নয়, সেখানকার যে শিলা স্ট্রাকচার বা যাকে আমরা বলি রক স্ট্রাকচার, সেইটা নিয়েও যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করা। এবং শুধু তাই নয়, যে যেহেতু এই সিকিমের নামচি অঞ্চলটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল, তো স্বাভাবিকভাবেই সেই অঞ্চলটি কিছু ফল্ট লাইন বা চ্যুতি রেখার উপর অবস্থিত। কাজেই সেই ধরনের সচেতনতা বা সেই ধরনের পূর্ব ঘটনা বা পূর্ব ইনফরমেশন অবশ্যই আমার মনে হয় যারা যে 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 কমিটি বা যে সংগঠন বা যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই কাজের সাথে যুক্ত বা এই টানেল তৈরির সাথে যুক্ত, আমার মনে হয় তাদের কাছে এই ধরনের ইনফরমেশন থাকার তো অবশ্যই কথা। না হলে কোনো পরিকল্পনাই কিন্তু বাস্তবায়িতকরণ হয় না। এবং যে কোনো পরিকল্পনা বাস্তবায়িতকরণ করতে গেলে তার আগে পূর্ব পরিকল্পিতভাবে মাটি পরীক্ষা, রক্স পরীক্ষা, জিওলজিক্যাল স্ট্রাকচার পরীক্ষা, মোরওভার ভূতাত্ত্বিক গঠন পরীক্ষা নিরীক্ষা করা কিন্তু অবশ্যম্ভাবী প্রয়োজন বলে আমার মনে হয়। একেবারে তাই। আমি এই একই প্রশ্ন আজকে রাখবো, যেখানে আমার সাথে আরো এক জুড়ে গেছেন, ডুয়ার্স থেকে রয়েছেন চন্দন রায়। আমি চন্দন বাবুকে স্বাগত জানাবো। চন্দন বাবু, ডুয়ার্স থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে বহু জায়গার শ্রমিকরা যারা এই জায়গাতে কাজ করছিলেন, কাজ করতে গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা বিপর্যয়, আপনি সামনে থেকে হয়তো সেই পরিবারকে দেখেছেন, কি অবস্থাটা এই মুহূর্তে হয়ে রয়েছে? দেখুন, আমাদের সকলকে প্রথমে নমস্কার জানাই, আমার সাথে যারা অতিথি আছেন, এবং বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি নিউজ বাংলা লাইভকে। আমাদের ডুয়ার্স থেকে যা পরিস্থিতি, ইকোনমিক্যালি ম্যাক্সিমাম লোক কিন্তু বাইরে বাইরে কাজ করতে যায়। তো ম্যাক্সিমাম লোক ডিপেন্ডেন্ট চা বাগানের উপরে। একটা চা বাগানে তারা হাজিরা পাচ্ছেন 250 টাকা। তো বেশিরভাগ বাগানের ক্ষেত্রে মহিলারা কাজ করছেন বাগানে, পুরুষরা বাইরে চলে যাচ্ছেন। তো
তো ঠিক তেমনই পরিস্থিতি, এই যে পরিবারগুলো যারা বাইরে গেছিল কাজ করতে, তাদের দেহ ফিরে এসেছে। তো পরিস্থিতি খুবই খারাপ। তাদের পরিবারের যে আর্থিক পরিস্থিতি সেটা ইমপ্রুভ করার জন্য এই লোকজন বাইরে কাজ করতে গেছিলেন। আজকে আমরা দেখছি যে একটা বাড়িতে 3টে বাচ্চা, সব থেকে বড় বাচ্চা 13 বছর বয়স, তারপরে একজন হচ্ছে 8 বছর বয়স, সব থেকে ছোট 5 বছর বয়স। সেই পরিবারের মেন যে উপার্জন করতো সে কিন্তু হারিয়ে গেছে এই দুর্ঘটনায়। তো হুম। এরকমই প্রত্যেকটা বাড়িরই প্রায় প্রায় এই অবস্থা। তাদের বাড়ির অবস্থা দেখলে, আমরা যখন গেছি সেখানে, প্রায় আপনারা যদি দেখেন নিজের চোখে কান্না পাবেন। হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে, মানে এত বড় একটা প্রজেক্টের কাজ চলছে যেখানে সিকিউরিটি হাইয়েস্ট হওয়া উচিত, একটা হুম। ন্যাশনাল লেভেলে অর্গানাইজেশন সেখানে কাজ করছে। তো এটা ভাবাই যায় না কিভাবে এত বড় দুর্ঘটনা হচ্ছে যেখানে প্রোটোকল প্রপারলি ফলো করার কথা, হাইয়েস্ট লেভেল অফ প্রোটোকল ফলো হবার কথা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও সেই গাফিলতির যে ক্ষতিপূরণ সেটা কিন্তু এই সাধারণ মানুষগুলোকে ভরতে হলো, যাদের পরিবারের একটু পয়সা উপার্জন করার জন্য তারা সেখানে কাজ করতে গেছিলেন। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। একেবারে তাই। আমি আমি এই সবার সাথে একটু একটু করে কথা বলবো এবং অভিজ্ঞতা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সাথে এনএইচপিসি থেকে রয়েছেন রিটায়ার্ড চিফ জিওলজিস্ট বিডি পাটনি। না, উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি আবারও তার কাছে যাওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন প্রফুল রাও, অবসরপ্রাপ্ত বায়ুসেনার থেকে রয়েছেন, এবং সেভ দ্য হিলস, যার এই মুহূর্তে যে বার্তা রয়েছে। আমি একটু প্রফুল্ল রাওয়ের কাছে যাব। প্রফুল্ল বাবু, आप मुझे सुनाई दे रहे हैं ना? यस यस प्रफुल्ल जी, ये जो इंसिडेंट हुआ, जो इंसिडेंट आज सिक्किम में हम लोग सब दिखा है, मतलब कैसे हुआ? हम लोग सब पता है कि मीथेन गैस के लिए ये सब कुछ हुआ, लेकिन मेरा क्वेश्चन ये है कि गैस की मौजूदगी क्या पहले से पता नहीं चली? ये सब डिटेल्स हमें यहाँ पे पूरा पता नहीं है बिकॉज द इंफॉर्मेशन इज व्हाटएवर आई गेट फ्रॉम द मीडिया लेकिन इट इज मोस्ट ट्रेजिक दैट दिस सॉर्ट ऑफ थिंग हैपेंड एंड the dangers of these tunnels are much too evident. जो tunnels, whether it is the railway tunnel or whether it is the NHPC tunnel, the dangers are much too evident. कि यहाँ पे, this is not the first time that this has happened in these areas. So, besides that, the other aspects are there which I was told that you are going to discuss. I would like to take part in that. प्रफुल्ल राव जी, ये जो अभी सिक्किम का हम लोग सिक्किम के बारे में बोल रही है, लेकिन सिर्फ तो सिक्किम नहीं है, बहुत सारा काम चल रहा है एनएचपीसी का, एवं एंड सभी जगह में क्या हालत कैसा है? आप लोग नॉर्थ बंगाल से है, तो नॉर्थ बंगाल का भी तो बहुत सारा काम चल रहा है। NH10 है हम लोग का उधर, तो उधर का काम कैसे चल रहा है, क्या सिचुएशन है? यहाँ पे है, I am born and brought up here. I am from Kalimpong and I am born and brought up in Kalimpong. Okay. So I have seen NH10. That time it was NH31A. So I have seen that from beginning. What I want to tell you is that when I was small, there used to be not many landslides along NH10 or NH31A that time. There was hardly any landslides, there was hardly any erosion taking place. Of course, the population, everything was different, the rainfall pattern was different. All those things are contributing to that. But then nowadays, NH10, especially during the monsoons, it has become unusable almost. And we keep telling people, do not travel at night on NH10. क्योंकि यहाँ पे जो NH10 का डिस्टेंस है ना, सिलीगुड़ी से गैंगटॉक तक 114 kilometers है, उसमें 90 kilometers is in the mountainous area and 65 kilometers is along the Tista River. And along the Tista River, this area, this highway has become deadly. It is better to travel by the longer route, which is via Lava and down to Gorbatan and back to Coronation Bridge, rather than travel by NH10. So we keep telling them, and we have been doing this work. हमारा एक WhatsApp ग्रुप है, हैजर्ड अलर्ट्स बोल के, हमारा काम ही उतना ही होता है कि मॉनसून्स में कि किसको बताना है कि कहाँ पे
लैंडस्लाइड हुआ है, कौन सी रोड ठीक है, कौन सी रोड ठीक नहीं है। हमारा होल लास्ट ईयर मॉनसून्स में और उसके आगे जो जो मॉनसून्स था, हमारा NH10 was mostly unusable. That was also because of the GLOF, the Glacial Lake Outburst Flood. आपको पता होगा, उसमें हमने डिटेल में हमने सर्वे किया है, हमने रिपोर्ट लिखा है, हमारा ब्लॉग में देख लीजिए। वो वर्ल्ड वाइड देख रहे हैं आदमी की ग्लॉफ ने क्या किया, उसके बाद कुछ नहीं किया। In the Teesta Valley, there was no remedy done whatsoever. So therefore, every year, along with the problem with NHPC dams, which definitely contributed to the instability of the NH10, there is also the problem of the GLOF, which nothing has been done. বেশ, আমার সাথে উত্তরবঙ্গ থেকে আরো দুজন রয়েছেন, আমি জানবো তাদের কাছ থেকে বিষয়টা আরো পরিষ্কারভাবে। তবে এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন NHPC থেকে रिटायर्ड चीफ जियोलॉजिस्ट BD पटनी। पटनी जी, आपको स्वागत है इस अभी का जो टॉक शो चल रहा है। सर, एक ही चीज हम लोगों को जानना है कि सिक्किम का जो ट्रेजेडी हुआ, तो इसी में सभी सेफ्टी प्रोटोकॉल क्या पालन क्या था ये NHPC में? हाँ, हेलो। हाँ, सुन रहा हूँ सर, बताइए। देखिए ये हेलो। हाँ, सुन रही हूँ, आप बताइए। हाँ, देखिए ऐसा है कि जितने भी डिपॉजिट्स हैं, यहाँ पर रॉक डिपॉजिट्स हैं, जैसे शेल है, फिलाइट्स है, उसके बीच में गोंडवाना डिपॉजिट्स हैं, कोल डिपॉजिट्स। ये कोल डिपॉजिट्स के बीच में अब ये कोल डिपॉजिट आप समझिए कि दीज आर द हाइड्रोकार्बन्स। हाइड्रोकार्बन जब डिकेइंग होती है, then it produces the methane gas. When you tunneling in the Himalaya, then methane gas starts releasing from the tunnels or by some rock fissures. And this is the second case. First, in Loktak long back, say 40 years back, the same case has happened, and we lost so many people. And again, this is the second incident in the Sikkim Valley, and this hydrocarbons, this methane gas started releasing from the tunnel, और finally, what happened? इसका कंसंट्रेशन अगर 5% से ज्यादा हो जाए, एक तो ये बात है, और दूसरी बात ये कहीं आपने स्पार्किंग कर दी तो इसका एक्सप्लोजन हो जाता है। And unfortunately, we lost our, say, almost 13 bodies have been recovered. अभी there were total 27 people. तो we hope कि कुछ लोग survive कर जाएं उसमें। And हमारी कोशिश है कि किसी तरह से उनके बाहर निकाल लिया जाए। But we'll pray hard for the survival of these trapped people. And इस तरह के incidents particularly नॉर्थ ईस्ट में जहाँ हाइड्रोकार्बन्स की डिकेइंग हुई है बिकॉज ऑफ द लस ग्रीन फॉरेस्ट जो बरीड हो गए 1000 years बैक, वो दे प्रोड्यूसेस द मीथेन गैस। और ये इसमें थोड़ा प्रिकॉशन जरूर लेने पड़ते हैं। यू शुड हैव अ मीथेन मीटर, प्रॉपर रीडिंग, इंस्ट्रूमेंटेशन एंड ऑल, वो सब चीजें। अब दिस इज अ कैटास्ट्रॉफी। इसमें क्या हुआ एग्जैक्टली आई डू नॉट नो बिकॉज आई एम फार अवे फ्रॉम दिस इंसिडेंट, तो पूरा आपको बता नहीं सकता मैं। बट ये है कि इस तरह के जहाँ भी गोंडवाना डिपॉजिट या कोल डिपॉजिट के सीम्स होती हैं। सर, आपने जैसे बताया कि ये इंसिडेंट सेकेंड टाइम है और बहुत बार नॉर्थ ईस्ट में सबसे ज्यादा ये इंसिडेंट होता रहता है, तो ये इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट में क्यों हर बार क्यों ऐसे हद से क्यों होता है? कोई इसका जिम्मेदारी अभी कौन लेगा? क्योंकि हम लोगों का जो वर्कर्स है उसी का जान अभी खतरे में है क्या? देखिए, अब अंदर की बात तो मैं नहीं कह सकता व्हाट इज द रियल कंडीशन इनसाइड, बट ये है कि ये इंसिडेंट हुआ है आफ्टर 40 इयर्स। लॉन्ग बैक मणिपुर में इंसिडेंट हुआ था इसी तरह का, और आज की हालत में इन्होंने जरूर प्रिवेंटिव मेजर्स जरूर लिए हुए हैं। ऐसा नहीं हो सकता कि मीथेन मीटर न हो और कॉन्सेंट्रेशन में पता न हो, बट समटाइम्स व्हाट हैपेंस, अचानक अगर मीथेन का कोई हाई वॉल्यूम की कोई गैस ट्रैप्ड वॉल्यूम
जो इनसाइड द अर्थ है अगर वो रिलीज हो जाए तो उस केस में फिर एक्सप्लोजन हो जाए तो बचना बहुत मुश्किल हो जाता है। एंड प्रॉपर वेंटिलेशन उसके लिए चाहिए। एंड देयर आर सम अदर मीन्स ऑल्सो। वो क्या हालात रहे, किस कंडीशन में हुआ, ये प्रॉपर एग्जामिनेशन के बाद ही पता चलेगा। इसका डिटेल इन्वेस्टिगेशन होगा, देन वी विल फाइंड आउट व्हाट इज द रियल कॉज बिहाइंड ऑफ दिस। ওকে, আমি একটু ইন্দ্রজিৎ স্যার এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, আমি একটু ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, যে বক্তব্য আজকে উঠে আসছে আমাদের সাথে রয়েছেন যারা, এই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে, তাহলে সেক্ষেত্রে এই যে বারবার অবকাঠামো যে প্রকল্প রয়েছে, বড় বড় অবকাঠামোর প্রকল্প, সেক্ষেত্রে এত দুর্ঘটনা, আজকে বিডি পাটনি স্যার নিজেই জানাচ্ছেন যে এটা দ্বিতীয়বার নর্থ ইস্টে সব থেকে বেশি। আপনি উত্তরবঙ্গ থেকে রয়েছেন, সেখানে NHIDCL এবং NHPCর অনেকগুলো কাজ চলছে, কেন হচ্ছে কি মনে হয়, এবং সেক্ষেত্রে সুরক্ষার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখুন, প্রথমত সিকিম হিমালয় হচ্ছে এমন একটি মানে ভূতাত্ত্বিক গঠন সিকিম হিমালয়ের, যেটি প্রতি মুহূর্তেই কিন্তু ভূমিকম্প বা আর্থকোয়েকের একটা ট্রেমার এফেক্ট হয়। এবং আমরা যদি আমি দুরকম মানে ভাগে আলোচনাটা করছি। প্রথম অংশটা হচ্ছে ভূতাত্ত্বিক গঠন। মূলত সিকিম হিমালয়ের তিন রকমের আমরা রক স্ট্রাকচার বা শিলার গঠন দেখতে পাই। একটা হচ্ছে মেটামরফোস রক, যেটার মধ্যে আমরা নিস, সিস্ট বা কোয়ার্টজাইট এই ধরনের শিলার অবস্থান দেখতে পাই। ইগনিয়াস রক কিছু কিছু জায়গায় রয়েছে, যেখানে পেগমাটাইট বা গ্রানাইট জাতীয় শিলার অস্তিত্ব রয়েছে, এবং অবশ্যই সেডিমেন্টারি রক। কেননা সিকিম হিমালয় কিন্তু তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 5 থেকে 5.5 কোটি বছর আগে। আমাদের যে ভারতীয় পাত, সেই ভারতীয় পাত ক্রমশ উত্তর দিকে অগ্রসরের ফলে ইউরেশীয় পাতের সঙ্গে সংঘর্ষের ফলে হিমালয় উৎপত্তি হয়েছিল, এবং কন্টিনিউ এর উচ্চতা কিন্তু বৃদ্ধিমান, ফলত এর প্রতি মুহূর্তে ট্রেমার এফেক্ট হয়। তো এর অবশ্যম্ভাবী ফল হিসেবে ল্যান্ডস্লাইড, এবং স্বাভাবিক অনুযায়ী আমরা যদি দেখতে পাচ্ছি যে লাস্ট 1 মাস বা 1.5 মাস ধরে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, সেটা কালিম্পং, দার্জিলিং, এমনকি সিকিম, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তো এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, তার সাথে হচ্ছে যখন এই কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো হয়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে গাছ কাটা পড়ে, এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে বেশ কিছু স্টিপ স্লোপ বা যেগুলো খাড়াই ঢাল থাকে, সেই জায়গায় যদি এত পরিমাণে গাছ কাটা হয়, কাজেই অনেকগুলো কারণ কিন্তু এর সাথে যুক্ত। একটা হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্পের ইম্প্যাক্ট, দ্বিতীয়ত হচ্ছে অবৈধভাবে গাছ কাটা, কনস্ট্রাকশন প্রচুর পরিমাণে হচ্ছে, যেটা NH10 একটু আগে উঠে এসেছিল প্রসঙ্গ, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, এবং সেই হোটেলের পারমিশন কোথা থেকে পাওয়া যাচ্ছে কেউ জানে না। তো এই যে অবৈধভাবে হোটেল তৈরি, অবৈধভাবে কনস্ট্রাকশন তৈরি, নির্বিচারে গাছ কাটা, এবং শুধু তাই নয়, উন্নয়নের জন্য অবশ্যই এই ধরনের প্রজেক্টগুলো দরকার। এবং কিন্তু এই প্রজেক্ট করতে গিয়ে তার যদি প্রভাব আমাদের পরিবেশের উপর এসে পড়ে, তার প্রভাব যদি আমাদের প্রকৃতির উপর এসে পড়ে, তার কিন্তু রিভার্স ইম্প্যাক্ট অটোমেটিক্যালি প্রকৃতি সেটা ফিরিয়েই দেবে। এবং তার পূর্ব অভিজ্ঞতা কিন্তু আমরা এর আগে যে রেল টানেল, যেটা যে ক্ষেত্রেও কিন্তু আপার ওয়াল পড়ে মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার একমাত্র কারণেই কিন্তু প্রকৃতি ফিরিয়ে দেওয়া। মানে রেল টানেল বলতে আপনি কি সেবক এবং রংপুর যে প্রকল্প চলছে সেটার কথা বলছেন? এক্স্যাক্টলি। সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই যে কনস্ট্রাকশন প্রজেক্ট, সেখানেও কিন্তু বহু জায়গায় দেখতে পাওয়া গেছে যে কনস্ট্রাকশন হয়েছে, তারপর ওয়াল কোলাপস ডাউন করেছে। এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে এমন জায়গায় এই ধরনের কনস্ট্রাকশন প্রজেক্ট তৈরি করা হচ্ছে যেখানে হয়তো পূর্ব উপায়ে যে জিওলজিক্যাল, কারণ আমরা জানি একটা যে কোনো সুড়ঙ্গ তৈরি করতে গেলে বা টানেল তৈরি করতে গেলে তার কতগুলো পূর্ব শর্ত প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে জিওলজিক্যাল ইনভেস্টিগেশন দরকার। যেমন যে জায়গায় টানেলটা তৈরি হচ্ছে সেখানে শিলার প্রকৃতি কিরকম, সেখানে আদৌ কোনো ফল্ট লাইন আছে কিনা, সেখানে কোনো জয়েন্ট বা ভাঁজ আছে কিনা, সেগুলো সম্পর্কে বিস্তারিত পরীক্ষা করা। তার মানে একটা মোদ্দা কথা, আমরা যখন বাড়ি তৈরি করি দেখি যে সর্বপ্রথম যে মাটিটা ঠিক আছে কিনা, এই ক্ষেত্রে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে সেটাই করণীয়। একদম। সেক্ষেত্রে ইন্দ্রজিৎ বাবু, এই যে যখন দুর্যোগগুলো ঘটছে, সেক্ষেত্রে কি মনে হয় যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই কি কর্তৃপক্ষ কাজে হাত দিচ্ছেন, নাকি অনেক ক্ষেত্রে হচ্ছে না বলে এই দুর্যোগগুলো? দেখুন, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে হয়তো, কিন্তু পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল বা তার যে রিপোর্ট, সেই রিপোর্টটা কি যথার্থভাবে
ঠিকঠাক ভাবে প্রডিউস হচ্ছে? যদি সেটা প্রডিউস হয়ে থাকে তাহলে কিন্তু এত পরিমাণ বিপর্যয় হওয়ার কথা নয়। কারণ আমি আগেও বলছিলাম যে একটা টানেল তৈরি করতে গেলে তার আগে কিছু টোপোগ্রাফিক্যাল সার্ভে দরকার। শুধু তাই নয়, যেখানে টানেলটা তৈরি হচ্ছে সেই জায়গায় হাইড্রোলজিক্যাল অ্যাসেসমেন্ট বা সেই জায়গায় জলপ্রবাহটা কিরকম ভাবে হচ্ছে, ঢালটা কিরকম। শুধু তাই নয়, যদি আমরা একটা টানেল তৈরি করি, সেই টানেলটা তৈরি করতে গেলে ভূতাত্ত্বিক ভাবে সেই জায়গায় ঝুঁকি কি আছে আদৌ। এবং শুধু তাই নয়, তার একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা ভীষণ দরকার, যে আদৌ যে টানেলটা তৈরি হচ্ছে সেটা পরিবেশের উপর, সেটা বনভূমির উপর, সেটা জনবসতির উপর কি প্রভাব পড়ছে। এবং তাই নয়, আরেকটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা লাস্ট একদিন বা দুদিনের রিপোর্টে উঠে এসেছে, যে প্রপারলি সেফটি মেজারমেন্ট আছে তো। অর্থাৎ যে শ্রমিকরা কাজ করছেন ওখানে, তাদের যাদের জরুরি নির্গম, কারণ যে কোনো মুহূর্তে ইনসিডেন্ট হতে পারে, সেই ইনসিডেন্ট যদি হয় তাহলে শ্রমিকরা কি সেই পথ থেকে বেরিয়ে আসতে পারছে? আজকে আমরা যেমন নির্মীয়মান টানেল নিয়ে কথা বলছি, কিন্তু এছাড়াও নর্থ ইস্টে অনেকগুলো মাইন অ্যাক্সিডেন্টও কিন্তু হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে কারণ আলাদা, কিন্তু ঘটছে তো। একদম 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 একদম। কারণ আমাদের ওই সেফটি মেজারমেন্ট গুলো আমরা ঠিকঠাক করে দেখি না। আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট করি, কিন্তু আমরা যদি দেখি ম্যাক্সিমাম এই শ্রমিকরা কিন্তু চা বাগানে কর্মচারী, তারা হয়তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেটেলির এই জায়গায়। তো তারা হচ্ছে লো ইনকাম গ্রুপ, তাদের কাছে সেই ধরনের প্রশিক্ষণ বা এই ধরনের দুর্যোগ বা বিপর্যয়ের কিভাবে নিজেদেরকে মোকাবিলা করতে হবে সেই ধরনের ধারণা নেই। তো এই ধরনের জিনিসগুলোকে কর্তৃপক্ষকে মনে রাখতে হবে। কেননা সাধারণ কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ। কোন পরিবারে মানুষ মারা যাচ্ছে? সাধারণ পরিবার। কাজেই তাদের সেফটি মেজারমেন্ট ঠিকঠাক করে আছে কেন। এবং শুধু তাই নয়, আরেকটি জিনিস, এই যে ঘটনাটা ঘটেছে আমরা শুনতে পাচ্ছি, এখন এটা রিসার্চের মধ্যে রয়েছে, পুরোপুরি জানতে পারিনি, যে আমরা শুনতে পাচ্ছি যে সেখানে মিথেন গ্যাসের জন্য নাকি এরকম ধরনের বিপর্যয় হয়েছে। একটা টানেলে যখন কাজ হয় সেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা আছে কিনা, সেখানে পর্যাপ্ত, এবং যার জন্য কিন্তু এখন আমাদের উদ্ধার কাজে অসুবিধা হচ্ছে। একটি রিপোর্টে আমি পড়লাম যে 900 মিটার পর্যন্ত মাত্র গাড়ি মুভ করতে পারছে ভেতরে, তারপরে পারছে না, পুরোটা কাদা জল। কাজেই উদ্ধার করবে কি করে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে শ্রমিকরা কাজ করছে তাদের অক্সিজেনের মাত্রা বা সেই জায়গায় সুড়ঙ্গের মধ্যে তাদের অক্সিজেনের মাত্রা ঠিকঠাক করে আছে তো, সেটা কি একটা নির্দিষ্ট অন্তর পরীক্ষা নিরীক্ষা করা। এবং এক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু এটা এনএইচপিসির একটা আন্ডারে চলছিল, এবং এই কর্তৃপক্ষকে অবশ্যই জবাবদিহি করতে হবে যে কেন, কিভাবে হলো, তাদের কি জানা ছিল না এত বড় দুর্যোগ। আমি আসবো ইন্দ্রজিৎ বাবু, আমি একটু উমেশের কাছেও আমি জানতে চাইবো, আমার প্রতিনিধি উমেশ, হ্যাঁ উমেশ আছে, এবং উত্তরবঙ্গে অনেক কাজ চলছে, অনেক কাজ এনএইচপিসির আন্ডারে, এবং সেই কাজগুলোর অবস্থা সম্পর্কেও আমি একটু জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি একটু যাব, চন্দনবাবু রয়েছে আমার সাথে। চন্দনবাবু, আপনি স্থানীয়ভাবে এনজিওর কাজ করছেন, বিভিন্ন রকমের সহযোগিতা চালাচ্ছেন যারা চা বাগান শ্রমিকরা রয়েছেন। সেক্ষেত্রে এত বড় একটা দুর্ঘটনা, সরকার তো সরকারের মতন ভাবে সাহায্য সহযোগিতা ঘোষণা করেছেন, কিন্তু আপনারা যারা স্থানীয় এনজিও রয়েছেন কি করবেন এই পরিস্থিতিতে, কিভাবে তাদের পাশে দাঁড়াবেন, কি ভাবছেন? পরিবারের সাথে গিয়ে দেখা করেছি, আর আমাদের টিম তাদের পাশে যত সম্ভব সেই হিসাবে ইমিডিয়েট যেই নিড গুলো আছে সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। কিন্তু কোথাও না কোথাও এটা একটা সলিউশন না। আমাদের মনে হয় যে এই বিপর্যয়ে তারা যদি তুলে আনতে হয়, কোথাও না কোথাও গভর্নমেন্টকে ওদের জন্য লং টার্ম কিছু ভাবতে হবে। কোনো একটা চাকরি হোক, হ্যাঁ, একটা ওয়ান টাইম অ্যামাউন্ট দিয়ে আমার মনে হয় তাদের পরিবারটা শেষ হয়ে যাবে। এবার আমার পূর্ববক্তা যেটা বলছিলেন যে এই এনএইচপিসি বহু এরকম কনস্ট্রাকশন হচ্ছে, আমার মনে হয় এটার থেকে একটা শিক্ষা নিয়ে আগামীতে প্রোটোকল গুলো যদি 100% ফলো হয়, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো হবে না। এবার এই কাজগুলো তাড়াহুড়াতে করতে গিয়ে কোথাও না কোথাও, যেটা আপনার কথায়ও উঠে আসলো, পূর্ববক্তার কথাও উঠে আসলো, যে কোথাও না কোথাও আনস্কিল লেবার এখানে এমপ্লয়মেন্ট করা হচ্ছে। আর তাদের ট্রেনিং কি প্রপার দেওয়া হচ্ছে, সেফটি মেজার্স তাদের কি প্রপারলি কি শেখানো হচ্ছে, এগুলো কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। আমি একটা দেখছিলাম, একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে আমাদের তিস্তার মধ্যে শুধুমাত্র তিস্তার মধ্যে 24টা এরকম হাইডেল প্রজেক্টের কাজ চলছে বা চলবে। তো ভাবতেই পারছেন কি লেভেলের প্রেসার আছে ওখানে। মানে শুধুমাত্র এবং তার সাথে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যেখানে প্রত্যেক বছর বর্ষা আসলে এই যে NH10, আজকে আমরা সিকিম নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু NH10 এর কি ভয়ানক অবস্থাটা হয়ে যায়, এবং এই পরিস্থিতিতে কাজ চালানো আরো কতটা ডিফিকাল্ট।
একদমই একদমই দেখুন, আমাদের এখানে যে এজেন্সি গুলো কাজ করছে তার মধ্যে আমাদের এনএসটিএন এখন রিসেন্টলি হ্যান্ড ওভার হয়েছে হুম কেন্দ্রীয় সরকারের দপ্তর এনএসডিসিএল কে। হুম হুম এবার আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে তুলে ধরছি যে হুম আমাদের দীর্ঘদিনের আন্দোলন একটা সেবক ব্রিজ নিয়ে, হুম যেটা নাকি ব্রিটিশ কালে তৈরি হয়েছিল। এবার আপনি হুম বলুন যে যদি প্রোটোকল তারা ফলো করে থাকে, হুম সেই ব্রিজটা কিন্তু বন্ধ হয়ে নতুন ব্রিজ হয়ে যাওয়া উচিত। তো এটাই এক সব থেকে বড় বেস্ট এক্সাম্পল যে প্রোটোকল অ্যানাউন্সমেন্ট হুম আর প্রোটোকল ফলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্স থাকছে। আমি হ্যাঁ, একটু এটা আমার बेस्ट एग्जांपल প্রতিনিধি कॉर्नरस्टोन রয়েছে ब्रिज। এবং स्থানীয় যে ছবিটা आरो ভালোভাবে বলতে पारবে उमेश। अभी का जो सिचुएशन है, अभी हम लोग सिक्किम के बारे में बात कर रही थी, लेकिन आप कालिम्पोंग से है, NH10 का हालचाल अभी कैसा है, कैसे हालत में है? क्योंकि बहुत सारे प्रोजेक्ट NHIDCL और NHPC कर रहे हैं, क्या सिचुएशन है अभी तक? सुप्रीति देखो, मैं थोड़ा ये जोड़ना चाहता हूँ। जैसे कि आज टोटल 13 बॉडी रिकवर हुआ है जो टनल से। ये एक बहुत दुखद पूर्ण घटना है। ये होना नहीं चाहिए। मैं एक बात सोच रहा था, जैसे अभी NH10 में NHIDCL का काम चल रहा है NH10 रोड में, और जैसे टनल का काम चल रहा है इरकोन का जो सेवक रामपुर रेल प्रोजेक्ट है। और इरकोन की तरफ से बार बार ये जो बात आती है कि NH10 में भी टनल से ही अगर NH10 लेके जाए तो सेफ्टी होगा। अभी आज जो इंसिडेंट टनल का अंदर में जो इंसिडेंट हुआ है, इससे लोग आतंकी थे, अभी डर रहे हैं लोग। मैं अभी कहाँ पे लेके जोड़ सकता हूँ, जैसे कुछ दिन आगे मैं एसएनटी धारा नजीक एक जो लैंडस्लाइड हुआ था। ये जो इमेज मैं दिखाना चाहता हूँ, ये जो इमेज है, ये जो देख रहे हैं आप लैंडस्लाइड होने की, ये पूरा रॉक है। रॉक का ये बीच में से अभी ये जो पानी गिर रहा है, ये जो पानी गिर रहा है, तो रॉक का ये आगे का जितना भी मट्टी का हिस्सा था वो लैंडस्लाइड में धंस गया है। वो पूरा NH10 में आके अभी जमा हो, इसलिए रोड बंद हुआ है। तो लैंडस्लाइड का मेन वजह से ये जो दिखाई दे रहा है, ये वाला प्रॉब्लम, ये वाला पार्ट। देखिए, जैसे टनल का काम हो सकता है, मेरा एक्सपीरियंस में टनल का काम हो रहा है, जमीन का अंदर में भी पानी का एक रूट होता है जो चलने के लिए, हाँ, स्प्रिंग वाटर जो हम बोलते हैं, बारिश के टाइम में उसी जगह पे पानी का फ्लो हो जाता है। अभी जैसे टनल हो गया, उसके बाद पानी का जो वे होता है, वो कट हो गया। कट होने की वजह से सारा ये पानी का जो फ्लो होता है वो इधर उधर जो भटकना शुरू हो गया पानी का। इसका वजह से नए नए जगह में, जैसे अभी देखो सुप्रीति, टाइगर ब्रिज का सामने, ये एसएनटी धारा का सामने, कुछ दिन आगे जो जितना जाम भी किया है वो लैंडस्लाइड की वजह से, ये नया नया जगह में अभी लैंडस्लाइड शुरू हो रहा है। तो अभी सेस्मिक 6 में आ रहा है ये एरिया भी, तो खतरनाक ये है सुरंग के वजह से। और दूसरे बात देखिए, NH10 को जो खाते जा रहे हैं NHPC का जो हाइड्रो प्रोजेक्ट TLDP 3 और TLDP 4, 2003 से स्टार्ट हुआ TLDP स्टेज 4 का काम, 2013 में खत्म हुआ, पावर जनरेट हुआ। इधर दूसरा प्रोजेक्ट है स्टेज 4 TLDP 4, 2006 से स्टार्ट हुआ, 2016 में ये जो पावर जनरेट हुआ। उसके बाद अभी देखते जाए तो 10 साल में इतना जगह लैंडस्लाइड होते गया है कि रामपुर से लेकर टाइगर ब्रिज तक, कोरोनेशन ब्रिज तक, इतना नया नया जगह में NH10 को पूरा करते जा रहा है। वो क्यों? 2 प्रोजेक्ट है NHPC का, रिजर्व हो गया एरिया, वो पानी रिजर्व होने की वजह से NH10 जो रोड है उसका जो नीचे पूरा पानी रिजर्व हो गया। तो NH10 का ठीक नीचे वाला जो हिस्सा है वो पूरा लूज हो गया। जैसे इधर फ्लशिंग होता है, उसके बाद में ये रोड का जो हिस्सा लूज वाला मोशन है वो काट देता है, तो लैंडस्लाइड होता है। अभी देखिए, ये पूरा काम प्रोटेक्शन वॉल, जैसे इसका NH10 का नीचे पूरा कंक्रीट आपका अच्छे से प्रोटेक्शन वॉल करना था, आगे से ही जो ये जो आवाज उठ रहा था, लेकिन NHPC कभी इसको एक्सेप्ट नहीं करते। ये ताज्जुब की बात मुझे लगता है। और कुछ दिन आगे MP साहब भी बोले हैं, राजू बिष्ट जी भी बोले हैं कि इरकोन को सामने रखकर, NHIDCL को सामने रखकर और NHPC को भी सामने रखकर, क्योंकि जो ये रिजर्व पानी रिजर्व अभी हुआ है, इसका वजह से NH10 कट हो रहा है। इसका वजह से टिस्टा का जितना भी गांव है वो भी
टिस्टा के गर्भ में डूब रहा है, घर टूट रहा है, और जितना भी गांव है वो खतरे में है। तो तीनों एजेंसी को एक समन्वय बना के कोऑर्डिनेट करके सुरक्षित काम करना है। ये सांसद राजू बिष्ट ने भी आश्वासन दिया हुआ है ये अगले ही बार इसमें। तो अभी देखने में ये आ रहा है एनएचआईडीसीएल तो काम तो कर रहा है, लेकिन कहाँ कर रहा है, रोड के ठीक सामने कर रहा है। जैसे मैं ये पिक्चर दिखा दूं, ये वाला जो पिक्चर है, रोड ऊपर है, ये नीचे जो स्लाइड हो रहा है, ये पूरा इसका नीचे टिस्टा नदी है, ये हाँ, पूरा उमेश कट हो उमेश रहा है। ये आपका मोबाइल और थोड़ा ऊपर कीजिए, और थोड़ा ऊपर कीजिए, तो हाँ हाँ परफेक्ट। ये वाला जो रोड है NH10, ठीक है, और ये वाला जो हिस्सा है ये कट रहा है। इसका ठीक नीचे 20 मीटर नीचे टिस्टा का जो जल स्तर है, टिस्टा बहाव है, वही वजह से ये कट रहा है। लेकिन काम करना है रिवर बेड में नीचे, ओके। तो काम कर रहा है ऊपर में। रिवर बेड पे काम करने के लिए ये जो NHPC का जो प्रोजेक्ट है वो बंद करना पड़ेगा काफी दिन, वाटर लेवल डाउन करना पड़ेगा, तब नीचे से काम होगा, नहीं ठीक तो है, फिर मतलब अभी का जो काम चल रहा है, लेकिन ये काम कैसे चल रही है, ये सबसे बड़ा क्वेश्चन है। एवं काम की वजह से अभी क्या क्या हो रहा है। उमेश, मैं चाह रही हूँ कि ये प्रफुल्ल राव जो है, उन्होंने ये इस बारे में हम लोग को और भी अच्छे से अगर समझा देगा तो अच्छा होगा। लेकिन अभी के लिए तुमको ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখছিলাম বা দেখাচ্ছিলাম, উমেশ তুলে ধরছিল NHIDCL এর যে কাজ চলছে সেই কাজ কিভাবে চলছে, এবং কাজের ক্ষেত্রে আগামী দিনে যে আবারও বড়সড় বিপর্যয় আসতে পারে সেটাও একেবারে সামনে উঠে আসছে বিভিন্ন ছবি, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ছবি দেখার পর। আবারও চলে যাব আলোচনাতে, যেখানে আলোচনা চলছে নামচিতে, সিকিমের নামচি জেলাতে ভয়ানক এই দুর্যোগকে কেন্দ্র করে। তবে শুধুমাত্র সিকিম নয়, রয়েছে আরো বেশ কিছু জায়গা যেখানে একের পর এক দুর্ঘটনা খবর উঠে আসে প্রায় সময়, কিন্তু এর পেছনে অনেকগুলো কারণ উঠে আসছে আজকে ভূতত্ত্ববিদদের থেকে, যেখানে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিন্তু কারণ তো জানতে পারছি। এই কারণগুলো জানার পরেও কতটা সুরক্ষা, কতটা সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে, সে নিয়ে আমি আবারও চলে যাব আলোচনাতে। এই মুহূর্তে আমার সাথে অতিথিরা রয়েছেন। আমি একটু বিরতির আগে যেরকমটা আমি উমেশের থেকে শুনছিলাম যে উত্তরবঙ্গের যে কাজগুলো চলছিল, NH10 এর আশেপাশে যে সমস্ত কাজগুলো চলছে সেগুলোর অবস্থা কি রকম, আমি একটু प्रफुल्ल बाबू का जाओ। प्रफुल्ल जी, ये जो अभी उमेश ने जो बताया कि कैसे कैसे काम चल रहा है एवं अभी हालत कैसा है, लेकिन अभी सेफ्टी के लिए आप लोग क्या चाह रही थी कि सेफ्टी को कैसे होना चाहिए? Thank you Tapai for taking up this issue. लेकिन क्या हो रहा है ना, आप ये जो ट्रेजेडी हुआ है सिक्किम में वो बहुत ही गंभीर ट्रेजेडी हुआ है, आई टोटली एग्री विद दैट। लेकिन यहाँ पे जो और प्रॉब्लम है ना, जो NH10 का, वो तो 3 साल तो हो गया। 2003 अक्टूबर में ग्लॉफ आया, उसके आगे ही हमारा प्रॉब्लम था। जो NHPC का डैम्स ने वो टिस्टा का लेवल इतना ऊपर आया था कि हमारा NH10 was becoming a big problem during the monsoons. After that, October 2023, we had the Glof, where the Tista riverbed went up by 4 meters. So after that, the NH10 has become only a fair weather road. Fair weather road means you can only use it during winters. There are approximately 2,000 to 3,000 vehicles which are moving up and down, because this is the most convenient, the closest road connecting Gangtok to Siliguri. Right? There are other roads, लावा का रोड है और दार्जिलिंग का रोड है जो खरसियों से होते, those roads are all much longer than this one. This is the most convenient road which is available. But unfortunately, like I told you, 65 kilometers is along the Tista River. And this is where we are having our problems. कब ठीक कर रहे हैं ये? When will the government, Umesh mentioned that NHIDCL, IRCON and one more agency should sit together and so we are saying government of West Bengal. In fact, जब ग्लॉफ हुआ उसके बाद हमने इमीडिएटली अक्टूबर में ये जो ग्लॉफ हुआ था
नवंबर में हमने इतना रिपोर्ट लिखा गवर्नमेंट को, वी सेंट इट टू द टॉप लेवल, हाईएस्ट लेवल, एनडीएमए, टू स्टेट लेवल, एसडीएमए, सिक्किम एसडीएमए, बंगाल, कि दिस प्रॉब्लम शुड बी टैकल्ड एट इंटरस्टेट लेवल, बिकॉज तीस्ता मतलब पूरा देश में ऐसा बहुत सारा काम चल रहा है, लेकिन सर अभी अगले दिन में ये जो हादसे हो रहे हैं, इसी तरह को सिचुएशन को रोकने के लिए क्या करना चाहिए? नहीं, exactly. So what was happening was that Sikkim was tackling it independently, West Bengal was tackling it independently. This river flows from Sikkim to West Bengal. It has to be a joint commission which is interstate, which will deal with this problem. And it is a multi type of problem, na? Rainfall difference हो गया. अभी 28 May 2006, just about 1 month back, कालिम्पोंग में रेनफॉल का इंटेंसिटी जो हमने क्लॉक किया है, हमारे पास ऑटोमेटिक वेदर स्टेशन है, वो 500 मिलीमीटर्स पर आवर. कैन यू इमेजिन 500 मिलीमीटर्स पर आवर? I have this record, I have a graphical record. I sent this report to a national level WhatsApp group. वहाँ का साइंटिस्ट बोल रहे हैं कि ये इम्पॉसिबल है. It is not impossible. I have got the record. The automatic weather station which is there is around the best in the world. It is a Davis equipment, and the type of rainfall that we are getting is this. How do we deal with this then? With the change of rainfall patterns, with population growth, with the dam, with the GLOF, how do we deal with this? Or we should have alternate highway which is good. But वो भी नहीं है ना. तो how do we work here? Throughout the monsoons we are thinking कैसे जाओ सिलीगुड़ी, which road is open, which road is closed, and every time we go down to Siliguri we don't know when to come back, because we should leave Siliguri we don't want to travel by night. So these problems are there, but where are these? It's 3 years now. That's exactly what I told some days back when I was doing interview, कि अभी अक्टूबर के बाद फिर we will have nice season, we will have Dasara, Puja, everything. People will forget about it. They will totally forget about it, because Diwali, Dasara, Losar, Christmas, everything will come. We will wake up again in May 2027. Why don't we work? Why don't we work after the monsoons are over? Why don't we work from October till March, April, May? That is the time that we should put in, because if next year we want to be better prepared. आप बोल रहे थे कि कैसे, what should we, how do we deal with this? We should deal with it by planning everything now. अभी plan कर सकते हैं ना. We can sit, have a meeting, we can work out on the tenders, we can work out on the contracts. The work should start after the monsoons are over. That is the time that we start having Diwali, we will have Dasara, we will have Pujas, and then we will wake up in May next year. Every year the same thing is happening. Why? আর যার ভোগান্তি আজকে ভুগতে হচ্ছে সাধারণ মানুষদেরকে, বিশেষ করে এই সমস্ত শ্রমিকদেরকে। আমি একটু ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, যে প্রসঙ্গ আজকে উঠে আসলো যে প্রত্যেক বছর কাজ হচ্ছে বর্ষার মরশুমে, বর্ষা পেরিয়ে গেলে কেন আমরা সেটাকে ভুলে যাচ্ছি? দেখুন, পূর্ববর্তী বক্তাও যে বললেন যে কোনো প্রজেক্ট সারা বছরই হয়, কিন্তু পার্টিকুলার মনসুন টাইম আমরা যেহেতু জানি যে সিকিম বা দার্জিলিং হিমালয়ের এর একটা ভালনারেবিলিটি ইস্যু আছে, এবং বর্ষাকালে এবং লাস্ট মোটামুটি 1 বছর বা 1.5 বছরের যদি আমি ইন্টেন্সিটি অফ রেইনফল দেখি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ক্লাউড বাস্টিং হচ্ছে, তার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই যে বৃষ্টির যে ইন্টেন্সিটি, এবং এটা আলটিমেটলি এই পার্টিকুলার সময়, ধরুন এই জুন, জুলাই, অগাস্ট, এই সময় মানে আপ টু পুজো, মানে সেপ্টেম্বর বা মিড অফ অক্টোবর পর্যন্ত, তো এই সময় পাহাড়ের পরিস্থিতি এমনিই প্রচন্ড খারাপ হয়, কেননা এই প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য পাহাড়ের যে কোনো জায়গায়
প্রচুর পরিমাণে জলস্রোত, যার জন্যই আমরা NH10 এর অ্যালং দ্য NH10 যদি আমরা যাই, ধরুন এই যে পাগলা ঝোড়া বা সেতি ঝোড়া বা কালী ঝোড়া, যে জায়গাগুলো যেগুলো হাইলি ল্যান্ডস্লাইড প্রোন অঞ্চল, এই সমস্ত জায়গাগুলো দেখতে পাওয়া যায় যে পাহাড়ের ঢাল বেয়ে বিপুল পরিমাণে জলরাশি প্রচন্ড স্রোতের মাধ্যমে নেমে আসেন, তার সাথে প্রচুর পরিমাণে বালি, পাথর, কাদা, এমনকি গাছেও মানে উপড়ানো গাছও নিয়ে চলে আসে। কাজেই আমার মনে হয় এই ধরনের প্রজেক্টগুলো মনসুন টাইমটাকে বাদ দিয়ে বা বর্ষাকাল যে সময়টা, কারণ IMDর কাছে সমস্ত ইনফরমেশন থাকে এবং সেইখান থেকে প্রজেক্ট যারা এই সুপারভাইজ করেন তাদের কাছেও ডেফিনেটলি ইনফরমেশনটা থাকে যে কোন সময় বৃষ্টির ইন্টেন্সিটি অনেক বেশি এবং প্রবাবিলিটি অফ দ্য চান্স অফ দিস ভালনারেবিলিটি অনেক বেশি। কাজে এই বর্ষার সময় বা মনসুন টাইমটাকে বাদ দিয়ে বাকি সময়টা, যে সময় ধরুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে সময়টা শীতের সময়, ড্রাই পিরিয়ড যাকে আমরা শুখা পিরিয়ড বলি, সেই সময় তো প্রজেক্টগুলোকে করা যেতেই পারে। এবং তখন কিন্তু তিস্তার, যদি আমরা গতি প্রকৃতি দেখি, তিস্তার কিন্তু এত পরিমাণ জলও থাকে না এবং পাহাড়ে বিভিন্ন জায়গা থেকে এত পরিমাণ মানে জলরাশিও নিচের দিকে নেমে আসে, ফলে তো সেই সময় কিন্তু রিস্ক এর চান্সেস অনেকটাই কম থাকে। কাজেই মনসুন টাইমটা বাদ দিয়ে বছরে তো 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 3 থেকে 4টে মাস যদি কাজ বন্ধ রেখে বাকি ড্রাই পিরিয়ডের সময় কাজগুলোকে করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় প্রচুর মানুষের জীবনের নিরাপত্তা আসে। কারণ মোরওভার এই প্রজেক্টগুলোর সাথে যুক্ত কিন্তু সাধারণ নিচু তলার মানুষ, যারা লো ইনকাম গ্রুপ, তারাই কিন্তু কাজগুলো করছে। আমরা হয়তো আজকে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে পড়ছি না, ওই মানুষগুলোই কাজের সাথে যুক্ত, কাজে প্রাণহানি তাদেরই হচ্ছে। কাজে আমার মনে হয় বর্ষাকাল বা মনসুন টাইমটাকে বাদ দিয়ে ড্রাই পিরিয়ডের সময় যদি প্রজেক্টগুলোকে আমরা সুপারভাইজ করি, প্রজেক্টগুলোকে আমরা চ্যানেলাইজ করি, তাহলে কিন্তু বিপুল পরিমাণ যে ক্ষয়ক্ষতি বা ভূমিধস বা ল্যান্ডস্লাইড বা হঠাৎ করে এই ধরনের যে ইনসিডেন্ট, এগুলো আমার মনে হয় অনেকটাই পরিমাণে কিন্তু বন্ধ হবে এবং তাদের মানুষের লাইফের ঝুঁকি, মানুষের জীবনের নিরাপত্তা অনেকটা পরিমাণে বাড়বে। এছাড়া তো অন্যান্য সেফটি মেজার্স প্রচুর রয়েছে যেগুলোকে আমরা মেনটেন করতেই পারি। যেরকম আমি বলতেই পারি এই প্রসঙ্গে যে একটা টানেল যখন তৈরি হয়, টানেল তৈরি করতে গেলে কিন্তু তার একটা প্রপার মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম দরকার, যাতে অক্সিজেনের একটা ব্যালেন্স থাকে ভেতরে। সেইটাকে ঠিকঠাক করে দেখা যে প্রপার ভেন্টিলেশন মেকানিজম ওই পার্টিকুলার টানেলের ক্ষেত্রে আছে কিনা, সেটা আমরা মনসুনের সময় তো ডেফিনেটলি নয়, অন্য সময় যখন কাজ করব এই ধরনের ভেন্টিলেশন সিস্টেম দেখাটা অবশ্যই দরকার। আরো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এখন তো আমরা প্রচুর পরিমাণে টেক স্যাভি হয়ে গেছি, এখন আমরা প্রচুর পরিমাণে জিওস্প্যাশিয়াল অ্যাপ্লিকেশন, রিমোট সেন্সিং অনেক কিছু করে থাকি। তো সেন্সার, প্রপার সেন্সার ব্যবহার করা, অটোমেটেড অ্যালার্ম সিস্টেম, যে ধরুন এমন কিছু হলো যে আগামী 1 ঘন্টায় হঠাৎ করে এমন একটা ইনসিডেন্ট হতে পারে যে একটা কোনো অংশ স্লাইডিং হচ্ছে, তো তার যদি আগাম কোনো বার্তা এক্স্যাক্টলি। এবং এই যখন এত বড় একটা ট্র্যাজেডি হলো, আগাম কি, আমার এটাই প্রশ্ন ছিল যে কোনোভাবে কি কোনো কিছু আগে থেকে জানা সম্ভব হলো না বা গেল না, কোনো অ্যালার্ম কি বাজলো না যে শ্রমিকদেরকে দ্রুত সেখান থেকে বের করে আনা, ফিরিয়ে আনার ক্ষেত্রে এত বড় কোথাও গিয়ে একটা অসাবধানতা কিভাবে হতে পারে এরকম একটা প্রজেক্ট যেখানে NHPC তার দায়িত্বে রয়েছে? এক্স্যাক্টলি, যেখানে হচ্ছে যে একটা অটোমেটেড অ্যালার্ম সিস্টেম কিন্তু যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে থাকা দরকার, যে কোনো রকম ইনসিডেন্ট যে কোনো সময় হতে পারে, যেহেতু এটা বর্ষাকাল, মনসুন টাইম, যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড হতে পারে, যে কোনো মুহূর্তে ওয়াল কোলাপস করতে পারে। কাজেই যদি অটোমেটেড একটা অ্যালার্ম সিস্টেম প্রপারলি থাকতো, তাহলে আগে থেকেই কিন্তু সেন্সারের মাধ্যমে, কারণ সবই তো এখন প্রত্যেকটা কম্পিউটার, সমস্ত মেকানিজম, ডিভাইস গুলো কানেক্টেড, সেই ইনফরমেশন যদি আসতো তাহলে কিন্তু এতগুলো মানুষের জীবন বাঁচানো যেত। এবং শুধু তাই নয়, আমি মোটামুটি লাস্ট 1 দিন বা 2 দিনের রিপোর্ট থেকে যা পেয়েছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের টানেল যখন তৈরি হয়, এই টানেল তৈরির ক্ষেত্রে কিন্তু একটা এসকেপিং টানেল কানেক্টেড থাকে, মূল টানেল এবং তার সাথে একটা এসকেপিং টানেল, যেটা দিয়ে কিন্তু কোনো পরিস্থিতিতে যদি এরকম বিপর্যয় আসে, সেক্ষেত্রে কিন্তু এই শ্রমিকদেরকে উদ্ধার করা যায়। আমার মনে হয় না এরকম ধরনের কোনো এসকেপিং টানেলের প্ল্যানিং এর সাথে ছিল, যেখানে এই ধরনের হঠাৎ বিপর্যয় নেমে এসেছে এবং এই মানুষগুলোকে উদ্ধার করার মতো তৎপর কিছু ব্যবস্থা করা গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যে মানুষগুলো ভেতরে কাজ করছে, আমরা তো এখন দেখছি আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, 20-25 হয়তো আরো বাড়তে পারে। তো এই যে মানুষগুলো কাজ করছে, সেই মানুষগুলোকে না প্রপারলি সেফটি প্রোটোকল
মানে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে ঠিকঠাক করে দিয়ে আমার মনে হয় তাদেরকে সেই জায়গায় পাঠানো দরকার। বেশ, আমি এবং আমি আরো একটু একটা বিষয় চন্দনবাবুর হচ্ছে- কাছে যাব, আসবো আমি। চন্দনবাবু, এই যে যারা আজকে এই সমস্ত পীড়িত পরিবার রয়েছে, মানে উন্নয়নের সাথে বা এই যে অগ্রগতির সাথে আমরা ছুটতে গিয়ে আলটিমেট কি হচ্ছে, যারা আমাদের শ্রমিকরা তাদের প্রাণ আজকে জীবন বাজির মধ্যে থাকছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কি মনে করেন যে শুধুমাত্র সরকারিভাবে এইটুকু সাহায্য, নাকি কোনো রকম ভাবে তদন্ত, এনকোয়ারি, জুডিশিয়াল কোনো কিছু হওয়া প্রয়োজন, কি মনে করেন? না, তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। হুম কারণ আমরা যেটা এখন বুঝতে পারছি যে গাফিলতি তো আছে এখানে। গাফিলতি না হলে এত বড় দুর্ঘটনা হয় না। আর যেটা আপনি বলছিলেন যে একটা গন্ধ তো পাওয়া গেছিল যে এরকম কিছু হতে পারে, কোথাও না কোথাও কাজটা তাড়াতাড়ি বা প্রেসারের জন্য তারা সব অ্যালার্মকে ইগনোর করে গেছেন। দেখুন, আমাদের এদিককার যে ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা, হুম এখানে বেশিরভাগ স্যান্ডস্টোন, তারপরে ডলোমাইট, কোল, হ্যাঁ এই জাতীয় পাহাড়গুলোই আছে ম্যাক্সিমাম। আপনি যদি নামচির কথা বলেন সেখানেও হুম একদিকে তিস্তা, খরস্রোতা তিস্তা, একদিকে আপনার আমাদের যে রেলের প্রজেক্টটা হচ্ছে, আপনার আমাদের যে উমেশ পরিয়ারজি আছেন, হুম উনি যে কথাটা তুলে ধরলেন, খুব ভালো কথা তুলে ধরলেন, যে আগে কিন্তু আমরা জানতাম যে এই পয়েন্টে ল্যান্ডস্লাইড হয়, এরকম খুব আইডেন্টিফাইড ছিল 5টা 6টা, সেটা গিয়ে দাঁড়িয়েছে এখন 30-40টা, জবের থেকে রেল প্রজেক্টটা হচ্ছে। তো কোথাও না কোথাও এই সব মিলিয়ে ডেঞ্জারটা দিন দিন আরো বাড়ছে। হুম তো সেইখানে এই দপ্তরকে কিন্তু আরো আরো অধিক অ্যালার্ম, সতর্ক হতে হবে, কারণ যে একদম ছবি একদম আজকে উমেশ আমাদের সামনে তুলে ধরলো, সেখানে নিচে দিয়ে খরস্রোতা তিস্তা বইছে, মাঝখানে সরু রাস্তা এবং ওপর দিকে পাহাড়, মানে ভয়ঙ্কর একদম। একটা জায়গা, এবং সেখানে চলছে কাজ, মানে সেক্ষেত্রে আমি safety, একটা কথা security তুলে double। ধরতে চাই আপনাদের মাধ্যমে, হুম যেটা হচ্ছে যে আমাদের এই NH10 এর দায়িত্ব প্রথমে আমাদের রাজ্য সরকারের দপ্তরের আন্ডারে ছিল, হুম কিন্তু তাদের গাফিলতি বা নেগলিজেন্সের জন্য কিন্তু এটা নিয়ে যায় NHIDCL। তো NHIDCL নেওয়ার পরও যদি নেগলিজেন্স থাকে, তাহলে এটা তো ফেলিয়ার না দপ্তরের। এই ফেলিয়ার দেখিয়েই তো কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরকে দেওয়া হয়। তো সুতরাং কোথাও না কোথাও মনে হয় একটু আরো সিরিয়াস হতে হবে এর বিষয়ে। আরেকটা ব্যাপার, যেহেতু গাফিলতি NHPCর আছে, আমার মনে হয় এই পরিবারগুলোর দায়িত্ব, বিশেষভাবে এই বাচ্চাগুলোর শিক্ষার দায়িত্ব, তাদের স্বাস্থ্যের দায়িত্ব, তাদের যারা ফিউচারটা সিকিউর থাকে, এই ওয়ান টাইম কোনো একটা অ্যামাউন্ট দিয়ে যাতে স্টপ না হয়, তাদের এডুকেশনের দায়িত্ব যাতে NHPC নেয়, এটাই আবেদন আপনাদের মাধ্যমে হুম রাখতে চাই আমি আমাদের সরকারের কাছে। আমরা জানতে পেরেছি লোকাল লেভেলে যত এনজিওস আছে হুম সবাই তাদের পাশে দাঁড়াচ্ছে, ইভেন আমাদের MLA লোকাল যারা আছেন, জনপ্রতিনিধি যারাই আছেন, সবাই পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু এই দপ্তর NHPC কে আমার মনে হয় আরো দায়িত্বশীল হয়ে এই পরিবারগুলো, আমরা জলপাইগুড়ি শুনতে পাচ্ছি যে 9টা পরিবার হুম ক্ষতিগ্রস্ত, হুম এই 9টা পরিবার আমাদের যে জলপাইগুড়ি অ্যাটলিস্ট, আর বাকি যারা আছেন আর কি, টোটাল আমরা যা খবর পাচ্ছি 20 জনের মতন আছেন। তো এই পরিবারের দায়িত্ব যাতে NHPC নেয়, হুম নেওয়াই উচিত, নিতে বাধ্য, কারণ তাদের গাফিলতি আছে, এটা কেউ ডিনাই করতে পারে না। হুম আর তদন্ত অবশ্যই হওয়া উচিত, আপনাদের মাধ্যমে আমরা আবেদন রাখতে চাই। বেশ, আজকে যেহেতু সময় আমাদের শেষ, তাই আলোচনাকেও এখানেই শেষ করতে হচ্ছে। আমি চারজনকেই জানাবো ধন্যবাদ। যে আলোচনা আজকে আমাদের চলছিল, যে সিকিমের ভয়াবহ বিপর্যয় শুধু সিকিম নয়, উত্তর পূর্ব ভারত সঙ্গে উত্তরবঙ্গ এমন একটি জায়গা, এমন একটি সিসমিক প্লেটের উপর রয়েছে যেখানে ঘন ঘন ঘটছে একের পর এক দুর্ঘটনা। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে সমস্ত প্রকল্পের কাজ চলছে, সেই সমস্ত প্রকল্পের কাজের ক্ষেত্রে NHPC কি ব্যবস্থাগত ব্যর্থতা বা প্রযুক্তিগত কোনো কোথাও গিয়ে নিরাপত্তার একটা অভাব, যার জন্য একের পর এক বিপর্যয়, প্রশ্ন তো থাকছে, এবং এই প্রশ্ন থাকবে আগামী দিনে, যেন আরো কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আরো অধিক পরিমাণে সতর্ক হতে হবে কর্তৃপক্ষকে। সেই আবেদন আজকে আমরা প্রত্যেকেই রাখছি এই আলোচনা থেকে। তবে আমি আবারও ধন্যবাদ জানাবো চারজনকে এই আলোচনায়, এই অনুষ্ঠানে থাকার জন্য। শেষ করবো আজকে সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখতেই থাকুন সংবাদ।